সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেই ব্যাপারে আমরা দু চার কথা সকলের সামনে রাখতে চাই। 9ই আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WBJDF-রা তীব্র ধিক্কার জানাচ্ছে। এটাই যে আমরা পুরোপুরি কাজে করিনি, এটা যেমন, কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের পার্টের মধ্যে একটা রোগী যদি ভর্তি করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা, এটা আমরা করছি। এডমিশন ডেটে মেডিসিনের ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দিন পরের দুটো দিন ওই পেশেন্টকে ফলো আপ করা, এটা আমরা করছি। তাহলে এই আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। ওপিডি পরিষেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে পরের দিন যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আইপিডি পরিষেবা আমরা দিচ্ছিলাম। নন এসেন্সিয়াল সাবজেক্ট যেগুলো ছিল সেই সাবজেক্টগুলো থেকে যে জায়গাগুলোতে এসেন্সিয়াল পরিষেবা নেই যে সাবজেক্টগুলো, তারা ওপিডি পরিষেবা দিচ্ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকরা ওপিডি পরিষেবা দিচ্ছিলেন। তাহলে এই ছিল টোটাল পরিষেবার জায়গা। দ্বিতীয় জায়গাটা যেটা বলছিলেন যে আপনাদের জায়গা থেকে যে স্বাগতদের করে কি এমন ঘটনা ঘটলো, তাহলে আমরা 12 দিন চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনার পর আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলে নিই এবং পার্সিয়াল অল এসেন্সিয়াল সার্ভিস অন করি এবং আইপিডি ওপিডি যে পার্টটা আমাদের এসেন্সিয়াল সার্ভিসের সাথে সরাসরি নেই সেই পার্টটার কর্মসূচি কাজগুলো আমরা করছিলাম। তাহলে সেই করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই 12 দিন পরেও রাজ্য প্রশাসনের দিক থেকে যে ডাইরেক্টলি চিফ সেক্রেটারির কাছে আমরা পেয়েছিলাম সেই নিয়ে বাস্তবায়িত কোনো রূপ ভিজিবল স্টেপ আমরা তো বলছি না যে আপনি রুম তৈরি করুন সব শেষ হয়ে যাবে তারপর আমরা কাজে দেবো। তাহলে আমরা একটা সদর্থক ভূমিকা দেখতে পেয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টও সেখানে বলেছিল যে কেন 26% এখনো কাজ হচ্ছে, কেন নট মোর দেন 50%। তাহলে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জায়গাটাতে এটাই আমরা চাইছিলাম যে 12 দিন থেকে 13 দিন অতিবাহিত হলো, এই অতিবাহিত দিনগুলোর মধ্যে কেন রাজ্য প্রশাসনের দিক থেকে যেটুকু তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল ফিচারকে গিয়েছিলাম এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম। তাহলে এই 13 দিনের মধ্যে তাদের দিক থেকে কোন রকম সদর্থক ভূমিকা শুধুমাত্র কিছু কিছু জায়গায় লাগানো ছাড়া তারা আর
বাকি যে ডাইরেক্টিভ গুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ডাইরেক্টিভ তারা কোনো সিদ্ধান্ত তারা জানালো না। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে, তারা কেন জানালো না মেডিকেল নিয়ে তাদের কি বক্তব্য, তারা কেন জানালো না কন্ট্রোল রুম নিয়ে তাদের কি বক্তব্য, তাহলে কলেজগুলোতে এবং স্টেট কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে? তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলছেন যে স্টেট কালচার এই কথাটার সাথে সহমতি, তাহলে এই জায়গাগুলো থাকে তাহলে আমরা কি করে মনে করবো যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলো সতর্ক ভূমিকা নেবে? পাশাপাশি সিবিআই এর দিক থেকেও এবং তদন্ত আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই ছিল সেই জায়গা থেকেও এই ঘটনার মোটিভ সামনে আসতে হবে, যে প্রকৃত দোষী কারা তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইডেন্টিফাই করা হোক, অ্যারেস্ট করা হোক, এবং এই ঘটনার মোটিভ কি ছিল, যদি এই ঘটনার মোটিভ কি সেটা আমরা জানতে না পারি তাহলে আপনি চাইছেন না কেন সেই জায়গা দিয়ে সুরক্ষিত বোধ আমরা করতে পারি না। তাহলে সুরক্ষার যেমন দুটো দিক আছে এখানে, সেই দুটো জায়গা থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজওয়ার্ক ছাড়া অন্য কোনো পন্থা যাওয়া উচিত ছিল, আমরা এই পন্থার কথাও ভেবেছিলাম। হয়তো আপনারা জানেন আমাদের জিকে মিটিং অনেক সময় রয়েছে, তাহলে এই পন্থাও আমরা এক্সপ্লোর করি নিয়ে এই জিনিসটা ঠিক নয়। আমরা যেটা মনে করেছিলাম যে এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে এবং সিবিআইয়ের দিক থেকে যদি এই সদস্য বার্তা আমরা পাই তাহলে এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। তাহলে এই জায়গাটা সম্পর্কে ভিজিবল পদক্ষেপ আমরা চাইছি। এই ভিজিবল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে। এই অ্যারেস্ট হয়েছে তাহলে হচ্ছে যে এটাই যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে এখনো, এবং এক্স প্রিন্সিপাল এবং কালা থানার ওসিকে এক্স প্রিন্সিপালকে ইনস্টিটিউশনাল দেখতে বলা হয়েছে বা করা হয়নি অভিযোগ, এবং টাওয়ার থানার ওসির ক্ষেত্রেও সেম অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে প্রকৃত দোষী কারা? এই জায়গাটা আমরা মনে করি শুরুর দিন থেকে যে ঘটনা বলছি যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকা, তাহলে সেই একাধিক না এটাও তো ক্লিয়ার করে, এবং তাহলে মোটিভ কি? যদি মোটিভ ক্লিয়ার না থাকে তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আর এই ধরনের ঘটনা ঘটবে না, এই নৃশংস ঘটনা ঘটবে না, এই কথাও যদি সিবিআই বলতে পারে তাহলে আমরা মেনে নিতে পারি। তাহলে সেই জায়গাটার জন্য আমরা কোর্ট মনিটরশিপ মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা কি চাইছিলাম যে একটা অনকল রুম বা একটা সিসিটিভি ক্যামেরা, একদমই না। তাহলে আমরা চাইছিলাম বিচারের প্রশ্নে তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর্থ ভূমিকা, সদর্থ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি না। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেই জায়গা থেকে বলতে চাই যে 13 দিন অতিবাহিত হলো, কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাবো? সিদ্ধান্ত পুজোর দিন অবধি হবে এই সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আমার প্রতিবাদী আর কমিটিতে এলেন কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম, কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উদ্দেশ্য হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড করে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পোস্টমর্টম হলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা রেপ এন্ড মার্ডার, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উইটনেস থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে, এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট পয়েন্ট থেকে এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি সেটা আলাদা দিন। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই দিকে দেখেন তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি দেখা হয়েছে, রিপোর্টে কি দেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেন, তাদেরকে দেখানো হয়। তার জন্য পরে থেকে আমরা রিপোর্টের দাবি করেছিলাম যে আমাদের রিপোর্ট দেখানো হয়। তাহলে আমাদের স্বচ্ছতা বাসার আমাদের স্বচ্ছতার প্রশ্নে কোন রকম কোন অ্যাম্বিগুইটি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিক থেকে আমরাই তো তাদেরকে পাঠিয়েছিলাম, তাহলে আমাদের দিক থেকে রিপোর্টে কি লেখা আছে সেটা আমরা আমাদের পাইনি। এই জন্য তো আমরা পরের দিন ডিমান্ড করেছিলাম যে রিপোর্টটা দেখানো হবে। কলকাতা পুলিশের দিক থেকে যে জায়গায় আসে তখন আপনারা ঘটনা দ্বিতীয় দ্বিতীয় দিক যদি মনে করেন তাহলে এটা পাবে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের রিপোর্ট দিতে পারবো না আইনের জটিলতার জন্য।
আমরা বলেছিলাম যে না আমাদেরকে ঠিক আছে তাও আমরা যেতে রাখবো, কিন্তু তারপর এসআইটি ক্লাস থেকে সিনিয়র কাছে চলে যায়, তাই আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখতে পাই। কিন্তু উইটনেস করতে গেছিল পোস্টমর্টম। দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পোস্টমর্টম করতে ছিল তার ছোট টিম এবং ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে, এটা ছিল পোস্টমর্টমের চক। আমরা যেটা গিয়েছিলাম যে যাতে ওখানে একটা স্বচ্ছতার প্রশ্ন থাকে, কোনো ধামাচাপা এবং সুইসাইড না রেপ অ্যান্ড মার্ডার না অন্য কিছু, এই জায়গাটা যেন পরিষ্কার ভাবে আসে, সেই জায়গাটার জন্য আমাদের প্রেজেন্স ছিল। আমরা মনে করি আজ